ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এই ইউনিট থেকে ট্রান্সফরমার বা রূপান্তরক। এই ক্লাসে ট্রান্সফরমারের বিবরণ, কার্যপ্রণালী এবং ট্রান্সফরমারের শক্তি ক্ষয় ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব। আমরা বাড়িতে যে স্টেবিলাইজার ব্যবহার করি তার ভেতরের একটি অংশ এরকম দেখতে, এটি অ্যাকচুয়ালি ট্রান্সফরমার। আরও অন্যান্য ক্ষেত্রেও দেখেছ। আবার বড় কোনো ব্যবহারিক ক্ষেত্রে, যেমন ধরো ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা হয় এরকম বড়। কিন্তু আমরা ছবিটাকে সহজ করে বোঝার জন্য এইরকম একটি পিকচারের সাহায্য নিলাম। এখানে দুটি কয়েল আছে, দেখো, কুণ্ডলী। একটি প্রাইমারি কয়েল, মুখ্য কুণ্ডলী, আর একটি সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। দুটি কুণ্ডলী আছে। আর এটি হলো লোহার মজ্জা। এটি হলো লোহার মজ্জা। এই দুটো ছবি যে বড় করে ব্যবহারিক ক্ষেত্রে দেখানো আছে, যে দুটো ছবি, এর মধ্যেও এই গঠনটিই থাকবে, কিন্তু এখানে তৃতীয় ছবিটাতে সহজ করে বলা হলো। তবে থিওরি পড়ার সময় আমরা আরও সহজ করে ছবিগুলি আঁকব, এরকম বা এরকম করে, যেমন প্রয়োজন সেইভাবে আঁকব। তাহলে এখন আমরা যাই ট্রান্সফরমারের বিবরণ। এখনই আমরা ট্রান্সফরমারের বিবরণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই লিখব যে ট্রান্সফরমার যন্ত্রটিতে নিম্নলিখিত অংশগুলি থাকে। এবার একে একে যে যে অংশগুলি থাকে তাদেরকে উল্লেখ করব। যেমন প্রথমেই আসি মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল পি। এটা অন্তরিত পরিবাহী তার দিয়ে তৈরি একটি কুণ্ডলী, এবং এই কুণ্ডলীর দুপ্রান্তে, মানে এই দুপ্রান্তে এসি উৎসকে ইনপুট হিসাবে দেওয়া হয়। তাহলে আমরা সেটি লিখব যে এটি অন্তরিত পরিবাহী তার দিয়ে তৈরি একটি কুণ্ডলী। এই কুণ্ডলীতে ইনপুট প্রয়োগ করা হয়। এবার দ্বিতীয় পার্ট, এটি হলো গৌণ কুণ্ডলী, সেকেন্ডারি কয়েল এস। এটাও মুখ্য কুণ্ডলীর মতনই ওই অন্তরিত পরিবাহী তার দিয়ে তৈরি একটি কুণ্ডলী। আর এর দুপ্রান্ত থেকে আউটপুট নেওয়া হয়, অর্থাৎ যে ফলাফল পাওয়া যাবে তা এই দুপ্রান্ত থেকে বের করে আনা হবে। তাই বললাম এটিও মুখ্য কুণ্ডলীর মতো একটি অন্তরিত পরিবাহী তার দিয়ে তৈরি কুণ্ডলী, যার দুপ্রান্ত হতে আউটপুট পাওয়া যায়। তাহলে গৌণ কুণ্ডলীর জন্য লেখা হলো। এখন মজ্জা, লাল কালিতে যে প্রতীকটি এঁকেছি এটি হলো মজ্জা। মজ্জার জন্য এরকমটি আঁকা হয়েছে। মজ্জা হিসাবে ট্রান্সফরমারের দুটি কুণ্ডলীর মধ্যে উচ্চ চৌম্বক ভেদ্যতা সম্পন্ন কোনো পদার্থকে ব্যবহার করা হয়, যেমন জেনারেলি লোহা ব্যবহার করা হয়। তাহলে আমরা এই কথাটি লিখব 3 নম্বর দাগ দিয়ে, যে মজ্জা হিসাবে উচ্চ চৌম্বক ভেদ্যতা বিশিষ্ট পদার্থ ব্যবহার করা হয়। এখন আমরা যে ট্রান্সফরমারটিকে এঁকেছি, এই ট্রান্সফরমারটি হলো স্টেপ আপ ট্রান্সফরমার। এটি হলো স্টেপ আপ, আরোহী রূপান্তরক। স্টেপ আপ ট্রান্সফরমার মানে হলো এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার থেকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি, যেমন ছবিতে দেখছো। অ্যাকচুয়ালি এরকম ট্রান্সফরমারগুলো ভোল্টেজটাকে বাড়ায়। এরকম ট্রান্সফরমারগুলির জন্য ভোল্টেজ বৃদ্ধি পায়, স্টেপ আপ। তাহলে আরেকটা আছে, সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার বা অবরোহী রূপান্তরক। আমরা তাহলে বলবো
যে ট্রান্সফরমার দু রকমের হয়, একটা হলো আরোহী রূপান্তরক, যার ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি। আবার দ্বিতীয়টা লিখবো আরেকবার, তাহলে প্রথমটা লিখে ফেলি। আরোহী রূপান্তরক, এক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি। তাহলে আরেক ধরনের ট্রান্সফরমার রয়েছে, সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, অবরোহী রূপান্তরক। এর ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম। এরকম ট্রান্সফরমারে ভোল্টেজটা কমে। তোমরা স্টেবিলাইজারে দেখবে একসঙ্গে দুটো করা থাকে, একসঙ্গেই স্টেপ আপ স্টেপ ডাউন দিয়ে করা থাকে। একটা সামনে সুইচ থাকে, সুইচটা উপরের দিকে উঠলে স্টেপ আপ, নিচের দিকে নামালে স্টেপ ডাউন। তোমরা খেয়াল করে থাকবে হয়তো, নাহলে আবার দেখে নেবে। একসঙ্গেই দু ধরনের ট্রান্সফরমারকে একসঙ্গেই তৈরি করা থাকে। তাহলে আমরা আলাদা আলাদা করে ভাবলাম। আমাদের এখন অবরোহী রূপান্তরকের ব্যাপারটা লেখা হয়নি, তাহলে ওটা লিখে নিই। অবরোহী রূপান্তরক, এক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম। তাহলে বিবরণের জন্য যা লিখলাম এটাই সাফিসিয়েন্ট, আর এই দুটি ছবিকে আঁকবে, ব্যাস, তাহলেই হলো। এবার কার্যনীতিতে যাব, রূপান্তরকের কার্যনীতি। প্রথমেই বলি, পারস্পরিক আবেশের উপরে ভিত্তি করে ট্রান্সফরমারটা তৈরি করা হয়। আর মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীতে কোনো উচ্চ মানের রোধ বা লোড রোধ যুক্ত করা হয় না। এখানেতে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, তার জন্য এর সঙ্গে চৌম্বক প্রবাহ জড়িত হয়ে পড়বে। তাহলে হলো কি, পারস্পরিক আবেশের নীতির উপর ভিত্তি করে ট্রান্সফরমারটা গঠিত হয়। আর বললাম এর সঙ্গেও কোনো উচ্চ রোধ বা গৌণ কুণ্ডলীর সঙ্গেও কোনো উচ্চ রোধ যুক্ত করা হয় না। তাহলে আমাদেরকে প্রথমেই একটা স্ট্যাঞ্জাতে এই কথাটি লিখে নিতে হবে। পারস্পরিক আবেশের নীতির উপর ভিত্তি করে ট্রান্সফরমার গঠিত হয়। মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর সঙ্গে কোনো লোড রোধ যুক্ত থাকে না। এখন মনে করো যে এখানে এমন একটি উৎস যোগ করা হলো, যার এই মুখ্য কুণ্ডলীর দু প্রান্তের সঙ্গে যার তড়িৎচালক বলটা E1, তড়িৎচালক বলটা E1। তাৎক্ষণিক তড়িৎচালক বল, অবশ্যই তাৎক্ষণিক তড়িৎচালক বল বা তড়িৎচালক বল বললেই হবে, তড়িৎচালক বল E1। তাহলে তড়িৎচালক বল যদি E1 হয়, এই আবেশকটাতেও, এই কুণ্ডলীটিতে অ্যাকচুয়ালি একটা আবেশক, তাহলে এই আবেশকটিতেও কিন্তু E1 তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎচালক বল, এখানে পরিবর্তী তড়িৎচালক বল ব্যবহার করা হলো, তার মানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হবে, তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেই তড়িৎচালক বলটাও কিন্তু E1ই হবে, কারণ বিশুদ্ধ আবেশক কোনো ক্ষমতা গ্রহণ করে না, বা আবেশকের ক্ষমতা গুণকটা শূন্য। এখানে যা তড়িৎচালক বল দেবো, এখানে তড়িৎচালক বল তাই হবে। অবশ্য এই তড়িৎচালক বলটা সৃষ্টি হবে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য। তাহলে আমরা এটি লিখব, প্রথমে এটি লিখে নিই যে ওই মুখ্য কুণ্ডলীতে যদি E1 তড়িৎচালক বল বিশিষ্ট কোনো উৎসকে যুক্ত করা হয়, তাহলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত বা ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে E1, কারণ বিশুদ্ধ আবেশক কোনো ক্ষমতা গ্রহণ করে না, বা আবেশকের আদর্শ আবেশকের ক্ষমতা গুণকের মান শূন্য। আমরা এখনই বললাম যে এই আবেশকটিতে তড়িৎচালক বল আবিষ্ট হবে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য। তাহলে ধরো চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার d∅dt, আর এই কুণ্ডলীটির মুখ্য কুণ্ডলীটির পাক সংখ্যা N1। তাহলে আমরা E1 এর ভ্যালুটা সহজেই লিখে নিতে পারবো। তাহলে E1 = লিখতে পারবো -N1 × d∅dt।
ফ্যারাডের দ্বিতীয় সূত্র, লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা লিখে নিলাম যে এখানে তাহলে আবিষ্ট তড়িৎচালক বল E1 এর ভ্যালুটা কি হবে। আবার একবার বলি, যদি এই কুণ্ডলীর প্রতিপাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই হয় তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার ধরবো d∅dt। আর এই কুণ্ডলীটিতে যদি n1 সংখ্যক পাক থাকে তাহলে E1 এর ভ্যালুটা আমরা n1 ইন্টু d∅dt করে লিখতে পারবো। অবশ্য লেঞ্জের সূত্র অনুযায়ী মাইনাসটা দেওয়া আছে। তাহলে এটি আমরা ইকুয়েশন নাম্বার 1 করে লিখে নিই প্রথমে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা n1 এবং প্রতি পাকে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার d∅dt যদি হয় তাহলে E1 সমান হলো মাইনাস n1 ইন্টু d∅dt। এক্ষেত্রে আমরা ট্রান্সফরমারটিকে আদর্শ ধরব। ট্রান্সফরমারটিকে আদর্শ ধরব মানে এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হার প্রতি পাকের সঙ্গে, প্রথম কুণ্ডলীটাতে বা মুখ্য কুণ্ডলীতে প্রতি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার d∅dt, তাহলে গৌণ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারও হবে d∅dt। এর জন্যই মজ্জা ব্যবহার করা হয়। মজ্জাটা ব্যবহার করলে এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ সেম হবে, একই হবে। অ্যাকচুয়ালি আরেকটু বলি, এখানেতে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী একসঙ্গে পাকানো আছে। ধরো এটা মুখ্য কুণ্ডলীর জন্য পাকটা, এটা গৌণ কুণ্ডলীর জন্য পাক। তাহলে মুখ্য কুণ্ডলীর সঙ্গে যতগুলো চৌম্বক প্রবাহ জড়িত হবে গৌণ কুণ্ডলীর সঙ্গে ততগুলি চৌম্বক প্রবাহই জড়িত হবে। তাহলে মুখ্য কুণ্ডলীর এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যদি d∅dt ধরি তাহলে গৌণ কুণ্ডলীর এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ d∅dt ধরতে হবে। আমরা এখানে ছবি এঁকেছি আলাদা আলাদা করে তিনটে পার্টকে প্রতীক হিসাবে এঁকেছি, কিন্তু মূল যেটা গঠন তাতে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী একসঙ্গে নিয়ে পাকানো থাকে আর মজ্জাটা এইভাবে ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া থাকে, ওদের মধ্যে ব্যবহার করা হয়। এখানে দেখো পাশে, এই পাশে আবার মাঝে মজ্জা ব্যবহার করা হয়েছে। মাঝে এই মজ্জা এদিক থেকে নিচে পর্যন্ত চলে গেছে। এরকম মজ্জা ব্যবহার করা হয় যাতে না চৌম্বক প্রবাহ এখান থেকে চৌম্বক বলরেখা অন্যদিকে না যায়, চৌম্বক বলরেখা যেন মজ্জাটার জন্য এর দিকেই যায়। তাহলে এর সঙ্গে চৌম্বক প্রবাহের প্রতিপাকে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার আর গৌণ কুণ্ডলীর প্রতিপাকের সঙ্গে চৌম্বক প্রবাহের হার পরিবর্তনের হার একই হবে, কারণ আমরা ট্রান্সফরমারটিকে আদর্শ ধরেছি। মানে কোনো রকম বলরেখা এদিক ওদিক চলে যায়নি, মুখ্য কুণ্ডলীর সঙ্গে যা জড়িত হয়েছে গৌণ কুণ্ডলীর সঙ্গে তাই জড়িত হবে, এটা ধরে নিলাম। এখন এর পাক সংখ্যা তো আর n1 নয়, এর পাক সংখ্যা ধরছি n2। তাহলে গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল E2 সমান হবে মাইনাস n2 ইন্টু d∅dt। আবার সেই ফ্যারাডের দ্বিতীয় সূত্র, লেঞ্জের সূত্র অনুযায়ী একসঙ্গে লিখলাম। তাহলে আমরা এই সমীকরণটি লিখে আর 2 নম্বর দাগ দেব। এখানে অবশ্যই ট্রান্সফরমারটি যে আদর্শ সেই কথাটাকে উল্লেখ করবে। তাই আমরা বলতে পারবো যে চৌম্বক প্রবাহের কোনরূপ ক্ষরণ হবে না, অর্থাৎ এদিক ওদিক চৌম্বক প্রবাহ চলে যাবে না। মুখ্য কুণ্ডলীর সঙ্গে এক পাকের সঙ্গে যা চৌম্বক প্রবাহ জড়িত হবে গৌণ কুণ্ডলী এক পাকের সঙ্গে তাই চৌম্বক প্রবাহ জড়িত হবে। সেই অনুযায়ী E2 সমান মাইনাস n2 ইন্টু d∅dt পেলাম, এটাকে 2 নম্বর দিয়ে দিয়েছি। এবার 1 নম্বর আর 2 নম্বর এই ইকুয়েশন দুটোকে পরের পাতায় নিয়ে আর ভাগ করব। ভাগটা অবশ্যই E2/E1 করতে পারি, পরের পাতায় তাহলে যাই E2/E1 করব। তাহলে লিখলাম এখন E2/E1 ইকুয়াল টু মাইনাস n2 ইন্টু d∅ dt বাই মাইনাস n1 ইন্টু d∅ dt। তাহলে রেজাল্ট হলো দেখো n2/n1। n2/n1 এটাকে n ধরে নিচ্ছি, n। এই যে রাশিটি, এই রাশিটিকে বলা হয় রূপান্তরণ অনুপাত, ট্রান্সফরমেশন রেশিও। তাহলে এদিকে লিখি n ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম n ইকুয়াল টু n2/n1।
এখন আরোহী রূপান্তরকের ক্ষেত্রে, আরোহী মানে স্টেপ আপ রূপান্তরকের ক্ষেত্রে দেখো n1 এর মান কম, n2 এর মান বেশি, তাহলে এর ক্ষেত্রে n গ্রেটার দেন 1 হবে। আর অবরোহী রূপান্তরক এর ক্ষেত্রে n1 এর মান বেশি, n2 এর মান কম, তাহলে এর বেলাতে n লেস দেন 1 হবে। আরোহী রূপান্তরকের ক্ষেত্রে n গ্রেটার দেন 1, অবরোহী রূপান্তরকের ক্ষেত্রে n লেস দেন 1। তাহলে আমরা লিখব n গ্রেটার দেন 1 হলে সেটি আরোহী রূপান্তরক, n লেস দেন 1 হলে সেটি অবরোহী রূপান্তরক। এবার আমরা সাধারণভাবে ভাবি, আরোহী হোক আর অবরোহী হোক, সাধারণভাবে ভাবি যে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রাটা I1 এবং গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা I2। আর মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক বল জানি E1, আর গৌণ কুণ্ডলীর তড়িৎচালক বল সেটাও জানা আছে E2। এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী একটি ইকুয়েশন পাবো। শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী যে ইকুয়েশনটা পাবো সেটা হলো দেখো E1 I1 ইকুয়াল টু E2 I2। P সমান VI, P সমান VI, ভি এর পরিবর্তে E আর I আছে, তাহলে সেই অনুযায়ী আমরা শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী মুখ্য কুণ্ডলীর জন্য EI পাবো, আর সেটা সমান লিখব গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে E1 I1, আর গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে লিখব E2 I2। এই দুটোকে সমান করব শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী। তার ফলে আরও কতকগুলি তথ্য পাবো, সেগুলি আমরা পরপর খেয়াল করি। তাহলে আপাতত শক্তি ওই মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা I1, গৌণ কুণ্ডলীর সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা I2 এবং শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী যে এই ইকুয়েশনটা পাই, এতটা পর্যন্ত লিখে নিই। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো E2 বাই E1 ইকুয়াল টু I1 বাই I2 ইকুয়াল টু লেখা চলবে n, ট্রান্সফরমেশন রেশিও। এখানে দেখো লেখা ছিল E2 বাই E1 ইকুয়াল টু n ছিল, তাহলে E2 বাই E1 এর পরিবর্তে n লিখতে পারি। আমরা এখান থেকে বুঝতে পারবো যে ওই মুখ্য কুণ্ডলীর থেকে গৌণ কুণ্ডলীতে কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ বাড়বে, প্রবাহ মাত্রা কমবে, এই বিষয়গুলি। এখন তাহলে আরোহী রূপান্তরকের জন্য ভাববো, আবার অবরোহী রূপান্তরকের জন্য ভাববো। তাহলে আরোহী রূপান্তরকে n গ্রেটার দেন 1, n গ্রেটার দেন 1 মানে দেখো E2 গ্রেটার দেন E1 এবং I2 লেস দেন I1। n গ্রেটার দেন 1 মানে E2 বাই E1 গ্রেটার দেন 1, তাহলে E2 গ্রেটার দেন E1 হলো, অর্থাৎ ভোল্টেজটা বাড়লো, ভোল্টেজটা বাড়বে। আবার দেখো I1 বাই I2 গ্রেটার দেন 1, তার মানে I2 বাই I1 লেস দেন 1, দ্যাট ইজ I2 লেস দেন I1, মানে প্রবাহ মাত্রা কমবে। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ে, প্রবাহ মাত্রাটা কমে যায়, শক্তি সংরক্ষণ সূত্র মান্য হয়। ঠিক সেরকম অবরোহী রূপান্তরকের জন্য ভাববো। অবরোহী রূপান্তরকে n লেস দেন 1, তাহলে n লেস দেন 1 মানে E2 লেস দেন E1, মানে স্টেপ ডাউন ট্রান্সফরমারে তাহলে ভোল্টেজটা কমে যায় এবং তখন দেখো I1 বাই I2 লেস দেন 1, তার মানে I1 লেস দেন I2, দ্যাট ইজ I2 গ্রেটার দেন I1, মানে প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পায়। তাহলে ভোল্টেজটাকে যদি কমায় প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, আর এখানেতে যদি ভোল্টেজটাকে বাড়ায় তাহলে প্রবাহ মাত্রাটা হ্রাস পাবে। এবার এইখানেতে আরেকটি টার্ম রয়েছে, সেটিও খেয়াল করে রাখবো, সেটি হলো ট্রান্সফরমারের রূপান্তরণ দক্ষতা।
ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার, এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। রূপান্তরণ দক্ষতা ইটা দিয়ে প্রকাশ করা হয়। ইটা ইকুয়াল টু আউটপুট ক্ষমতা বা ইনপুট ক্ষমতা ইন্টু 100%। দক্ষতা মানে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তাহলে আমরা লিখব আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা ইন্টু 100%। আউটপুট ক্ষমতা মানে E2 I2 বাই ইনপুট ক্ষমতা মানে E1 I1 ইন্টু 100%। তাহলে এরকম এই ইকুয়েশনটি অঙ্ক করার জন্য এই ইকুয়েশনটি কাজে লাগবে, সেরকম এই ইকুয়েশনটিও কাজে লাগবে। রূপান্তরণ দক্ষতা নির্ণয় করতে দেবে বা রূপান্তরণ দক্ষতা দেবে, অন্য কিছু বার করতে দেবে। তাহলে তোমরা সেই মতো খেয়াল রাখবে ইটা ইকুয়াল টু E2 I2 বাই E1 I1 ইন্টু 100%। এখানে এনবি করে একটি বিশেষ কথা বলে রাখি, সেটা হলো আদর্শ রূপান্তরকের ক্ষেত্রে ইটার মানটা 100%, মানে কোনো রকম কোনো শক্তি ক্ষয় হয় না, সেই ধরে নিয়ে ইটার মানটাকে 100% লেখা চলে। তাহলে আমরা লিখলাম আদর্শ রূপান্তরকের ক্ষেত্রে ইটা আইডিয়াল ইকুয়াল টু 100%, কিন্তু বাস্তব ক্ষেত্রে ইটার মান কখনোই 100% হয় না, কিছু না কিছু শক্তি ক্ষয় হয়, তাহলে ইটার মানটা 100% থেকে কম হয়। তাহলে এটিও লিখে রাখবো, বাস্তব ক্ষেত্রে মানে ইটা রিয়াল লেস দেন 100%। তাহলে কার্যপ্রণালীর জন্য ছবি আঁকবে, পাশের বোঝানোগুলোকে বাদ দাও, বাদ দিলে যা লেখাটা লেখা হলো এই লেখাটাই কার্যপ্রণালীর জন্য লিখতে হবে। তাহলে সেই মতো নোট বানিয়ে নিলেই হলো। এবার আমরা আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলতে ট্রান্সফরমারের শক্তি ক্ষয়ের কারণ এবং তার প্রতিকারের উপায়। প্রথমে আসি চৌম্বক ক্ষরণজনিত কারণে শক্তি ক্ষয় বা চৌম্বক ক্ষরণের দরুন শক্তি ক্ষয়, লস ডিউ টু ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। যদি মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী এদের দুজনের সঙ্গেই সমান পরিমাণে চৌম্বক প্রবাহ জড়িত না থাকে, অর্থাৎ এর এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স ডিফাইডিটি, চৌম্বক প্রবাহের পরিবর্তন ডিফাইডিটি, এরও এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ডিফাইডিটি যদি না হয়, অর্থাৎ এদিক থেকে যে বলরেখাগুলি বেরোলো মুখ্য কুণ্ডলীর সঙ্গে যতগুলি বলরেখা জড়িত হচ্ছে এক পাকের সঙ্গে, গৌণ কুণ্ডলী এক পাকের সঙ্গে ততগুলি বলরেখা জড়িত না হয়ে অন্যান্য দিকে যদি চলে যায়, তাহলে তো কিছু শক্তি ক্ষয় ঘটবে। এই ধরনের শক্তি ক্ষয়কে বলবো চৌম্বক ক্ষরণের দরুন শক্তি ক্ষয়। মানে প্রাথমিক কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান সমান না হলে কিছু শক্তি ক্ষয় ঘটে, একেই চৌম্বক ক্ষরণজনিত শক্তি ক্ষয় বলে। এই ক্ষয় কমানোর জন্য বা নিবারণের জন্য মজ্জা ব্যবহার করা হয়। প্রাথমিক ওই মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর মধ্যে উচ্চ চৌম্বক ভেদ্যতা বিশিষ্ট মজ্জা ব্যবহার করা হয়, যাতে বলরেখাগুলি অন্যান্য দিকে না যেতে পারে। তাহলে এইভাবে চৌম্বক ক্ষরণের দরুন শক্তি ক্ষয় নিবারণ করা যেতে পারে বা কমানো যেতে পারে। তাহলে প্রতিকারে সেই পয়েন্টটি লিখে রাখবো। দ্বিতীয় পয়েন্ট, ঘূর্ণি প্রবাহের দরুন ক্ষয়, লস ডিউ টু এডি কারেন্ট। দেখো এখানে যে উচ্চ চৌম্বক ভেদ্যতা সম্পন্ন কোনো মজ্জা ব্যবহার করা হলো, সেটি রয়েছে কিন্তু পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কেন না, এখানে তো এসি ব্যবহার করা হয়, ইনপুটে এসি দিতে হয়, তাহলে তার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় অনবরত। মানেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে এরকম কোনো ধাতব পদার্থ রয়েছে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে যদি ধাতব পদার্থ থাকে তাহলে ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়।
এডি কারেন্ট, ঘূর্ণিপ্রবাহের সৃষ্টি হয়। এবার এই ঘূর্ণিপ্রবাহের জন্য শক্তি ক্ষয় কিছু ঘটবে, তাহলে এই কারণের ক্ষয়টিকেই বলবো ঘূর্ণিপ্রবাহের দরুন ক্ষয়। সেই মতো লিখে নেব, কুণ্ডলী দুটির মধ্যে মজ্জা ব্যবহারের ফলে ঘূর্ণিপ্রবাহের সৃষ্টি হয়, যার দরুন কিছুটা তাপক্ষয় বা শক্তিক্ষয় হয়, একে ঘূর্ণিপ্রবাহের দরুন ক্ষয় বলে। এবার ঘূর্ণিপ্রবাহের দরুন ক্ষয়টাকে কমানো যেতে পারে বা নিবারণ করা যেতে পারে কিভাবে? আমরা জানি ঘূর্ণিপ্রবাহ কমানোর জন্য স্তরিত মজ্জা ব্যবহার করা হয় বা স্তরীভূত মজ্জা ব্যবহার করা হয়, তাহলে ঘূর্ণিপ্রবাহগুলি ছোট ছোট হয়ে যায় আর তাপক্ষয় বা শক্তিক্ষয়ের মানটাও কম হয়ে যাবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, নিরেট মজ্জা না ব্যবহার করে ঘূর্ণিপ্রবাহ কমানোর জন্য স্তরীভূত মজ্জা ব্যবহার করতে হবে। তাহলে এটাই হবে প্রতিকার। দেখো স্তরীভূত যেটা লিখলাম, স্তরীভূত মজ্জা ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়। এবার আসবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিস্টেরিসিস ক্ষয় বা হিস্টেরিসিস লস। আমরা জানি যে মুখ্য কুণ্ডলীতে এসি ব্যবহার করা হয়, আর ওইখানে মুখ্য কুণ্ডলী গৌণকুণ্ডলীর মধ্যে রয়েছে মজ্জা, উচ্চ চৌম্বক ভেদ্যতা সম্পন্ন কোনো পদার্থের তৈরি মজ্জা রয়েছে। তার মানে এই মজ্জাটি একবার চুম্বকন হবে, একবার বিচুম্বকন হবে এসির চক্র অনুযায়ী। পরিবর্তী প্রবাহের চক্র অনুযায়ী চুম্বকন হবে ওর, আবার বিচুম্বকন হবে। তার মানে চুম্বকন বিচুম্বকন চক্রের মধ্যে থাকবে ওটা, ফলে হিস্টেরিসিস লস হবে। ইউনিট 3-তে পড়েছো হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস চক্র, তার থেকে হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লস বলতে হিস্টেরিসিস চক্রের ক্ষেত্রফলটাই হলো হিস্টেরিসিস লসের সঙ্গে সমান। যাই হোক, এখানেতে তাহলে চুম্বকন বিচুম্বকন এই প্রক্রিয়ার মধ্যে থাকবে, তার জন্য হিস্টেরিসিস লস ঘটবে, হিস্টেরিসিস ক্ষয় ঘটবে। তাহলে এইভাবেই পয়েন্টটিকে লিখব। দেখো কুণ্ডলীতে পরিবর্তী প্রবাহ চলার ফলে ব্যবহৃত মজ্জাটি চুম্বকন বিচুম্বকন চলতে থাকে, ফলে হিস্টেরিসিস জনিত ক্ষয় ঘটে। এবার এর প্রতিকারের উপায় বলতে যে পদার্থের হিস্টেরিসিস ক্ষয় কম সেরকম পদার্থ ব্যবহার করব। যেমন ধরো লোহা এবং ইস্পাত, এদের মধ্যে লোহার হিস্টেরিসিস ক্ষয় কম, তাহলে লোহা ব্যবহার করব, তাহলে হিস্টেরিসিস ক্ষয়ের জনিত কারণে ক্ষয়টা কম হবে। প্রতিকারটাই তাহলে লিখব যে যে সকল পদার্থের হিস্টেরিসিস ক্ষয় কম সেরকম পদার্থ যেমন লোহার তৈরি মজ্জা ব্যবহার করলে এই ত্রুটির প্রতিকার করা সম্ভব। নেক্সট এবং লাস্ট পয়েন্ট, সেটা হলো তামার দরুন শক্তি ক্ষয় বা তাম্রক ক্ষয়, কোপার লস বলে এটাকে। তামার দরুন শক্তি ক্ষয় বা কোপার লস, তাম্রক ক্ষয় বলে। দেখো এই কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী বলো আর গৌণ কুণ্ডলী বলো, তামার তৈরি, তাহলে তার তো রোধ রয়েছে, তামার তৈরি তার রোধ আছে, আবার তাতে প্রবাহ চলছে, মানে জুল ক্রিয়া ঘটবে। জুল ক্রিয়া মানে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ চললে তাপ উৎপন্ন হয়। I²RT তোমাদের খেয়াল আছে দেখবে, H ভ্যারিজাজ I²RT। তাহলে তড়িৎ প্রবাহ চললে তাপ উৎপন্ন হয়, তার মানে তাপক্ষয় বা শক্তিক্ষয় ঘটবে তামার তারে রোধ থাকার জন্য, ওহমীয় রোধ থাকবার জন্য। এক্ষেত্রে যে শক্তি ক্ষয় সেটাকে বলবো তামার দরুন শক্তি ক্ষয় বা কোপার লস। তাহলে এই পয়েন্টটিকে লিখবো এরকম করে, কুণ্ডলী তৈরিতে ব্যবহৃত তামার তারের রোধ থাকায় জুল ক্রিয়া ঘটে, ফলে কিছু তাপ শক্তির অপচয় হয়, একে তাম্যক ক্ষয় বলে বা তামার দরুন শক্তি ক্ষয় বলে। এবার তামার দরুন শক্তি ক্ষয় কমানো বা এর প্রতিকারের উপায় কি? এর প্রতিকারের উপায় হলো যে রোধটাকে কমিয়ে দেওয়া, এই রোধের মানটাকে কম করা। রোধের মানটা কম করতে চাইলে মোটা তামার তার ব্যবহার করব। যত তার মোটা হবে তত তার রোধ কম হবে, উৎপন্ন তাপও কম হবে। তাহলে আমরা এই ত্রুটিটার প্রতিকার করতে চাইলে বা শক্তি ক্ষয়টাকে কমাতে চাইলে মোটা তামার তার ব্যবহার করব, সেইভাবেই লিখে নেব। প্রতিকারে লিখলাম তাহলে মোটা তামার তার ব্যবহার করে এই শক্তি ক্ষয় কমানো যায়। তাহলে ট্রান্সফরমারের
যে মূল বিষয়গুলি তা আলোচনা করা হলো। এবার কিছু আনুষঙ্গিক অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন এবং কিছু গাণিতিক সমস্যাবলী, নিউমেরিক্যাল প্রবলেমস করলেই ট্রান্সফরমারের টপিকটি সম্পূর্ণভাবে তৈরি হবে। তাহলে এখন এই পর্যন্তই।